পলিটির একটা নতুন ক্লাস। এই পলিটির কিন্তু ওয়েটেজ তোমার এনটিপিসিতেও থাকবে, গ্রুপ ডিতেও থাকবে, ডাব্লিউবিসিএস এবং তোমার আরও যেসব পরীক্ষা আছে ইউপিএসসি, ধরো তোমার ক্লার্কশিপ, রিসেন্ট ক্লার্কশিপ আসবে, তারপরে এমবিএ আসবে, যে কোনো পরীক্ষায় পলিটির কিন্তু ওয়েটেজ অনেক বেশি। সেই পলিটির একটা ক্লাস সুপ্রিম কোর্টের ক্লাসটা সবাই তোমরা দেখো, অনেকগুলো সাইট পুরো একদম ডিটেলসে বুঝিয়েছি আমি। এবং তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। কোনো দেশে ফ্রিডম তখনই এনশিওর করা যায় যখন সে দেশে ইকুয়ালিটি থাকে। এই ইকুয়ালিটি বোঝায় ইকুয়ালিটি ইন সিটিজেন, ইকুয়ালিটি ইন সোসাইটি, ইকুয়ালিটি ইন জাস্টিস। ভারতে এই ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি মেনটেন করে ভারতের এপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট। ভারতের কনস্টিটিউশন মেন তিনটি পিলারের কথা বলে থাকে। একটি হলো লেজিসলেচার, দ্বিতীয়টি হলো এক্সিকিউটিভ, তৃতীয়টি হলো জুডিশিয়ারি। ডেমোক্রেটিক কান্ট্রি তখনই শক্তিশালী হয় যখন এই তিনটি পিলারের মধ্যে সঠিকভাবে তাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। আজ আমরা ভিডিওতে এই জুডিশিয়ারি সিস্টেম সম্বন্ধেই জানবো। ইন্ডিয়ার জুডিশিয়ারি সিস্টেম হলো ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। ইন্ডিপেন্ডেন্ট কথা হলো এটি স্বাধীন, অর্থাৎ এটি কোনো পলিটিক্যাল পার্টি বা কাউট দ্বারা নিয়ন্ত্রিত না। ইন্টিগ্রেট কথার অর্থ হলো যেমন সেন্ট্রাল আর স্টেটের মধ্যে 7 শিডিউলের মাধ্যমে যেমন পাওয়ার ডিভিশন আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের মাধ্যমে, কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে এরকম পাওয়ার ডিভিশন হয় না। একটা সিঙ্গেল জুডিশিয়ারি সিস্টেমই আমাদের সব ক্ষেত্রে লাগু। সব ক্ষেত্র বলতে স্টেট এবং সেন্টার দুটো ক্ষেত্রেই লাগু হয়। ইন্ডিয়ার জুডিশিয়ারি সিস্টেম অনেকটা পিরামিডের মতো। তোমরা দেখতে পাচ্ছ পিরামিডের মাথায় থাকে সুপ্রিম কোর্ট, তার নিচে থাকে হাইকোর্ট এবং তারপরে থাকে ডিস্ট্রিক্ট কোর্ট এবং তারপরে থাকে আদার সাবঅর্ডিনেট কোর্ট। ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট আছে একটা, হাইকোর্ট আছে 25টা এবং ডিস্ট্রিক্ট কোর্ট আছে 672টা। এছাড়াও আছে অসংখ্য সাবঅর্ডিনেট কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। এটি হলো অ্যাপেক্স কোর্ট এবং সুপ্রিম কোর্টে মোট জাজেসের সংখ্যা হলো 34টা। তার মধ্যে একটি হলো চিফ জাস্টিস এবং 33টা হলো আদার সুপ্রিম কোর্ট জাজ। সুপ্রিম কোর্ট জাজদের অ্যাপয়েন্ট করা হয় কলেজিয়াল সিস্টেমের মাধ্যমে। ভারতের চিফ জাস্টিস কিন্তু 4জন সিনিয়র মোট জাজকে নিয়ে কলেজিয়াল সিস্টেম তৈরি করে এবং 4জন সিনিয়র মোট জাজ নির্বাচন করে কে যোগ্য। এবং এই 4জনের মধ্যে যদি 2জনের মতো যদি অপোজ হয়, অর্থাৎ 2জনের মত যদি অন্য 2জনের সঙ্গে না মেলে, সেই কলেজিয়াল সিস্টেমের মত কিন্তু নেওয়া হয় না। এই 4জন যদি একমত হয় তখনই প্রেসিডেন্টকে রেকমেন্ড করা হয় যে এই লোকটা যোগ্য, এবং প্রেসিডেন্ট কি করে, তাকে অ্যাপয়েন্ট করে, ওথ দেয়। এই কলেজিয়াল সিস্টেম কি করে আসলো সেই সম্বন্ধে পরে বলছি। তার আগে জেনে নাও সুপ্রিম কোর্ট সম্বন্ধে আরও কিছু ডিটেলস। ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু 1950 সালে জানুয়ারি মাসের 28 তারিখ ইনোগ্রেট করা হয়ে থাকে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 5-এ আর্টিকেল 124 থেকে 147 অবধি আমাদের সুপ্রিম কোর্টের সকল রকম ডিটেলস আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে। এখন ধরে তোমাদের সুপ্রিম কোর্ট সম্বন্ধে অনেক ডিটেলস বলেছি, কত নম্বর আর্টিকেল, কী করে সুপ্রিম কোর্ট এসছে এবং সুপ্রিম কোর্টের স্ট্রাকচার কীরকম হয়, কেন এসছে। তোমাদের বললাম যে এবার আমরা সুপ্রিম কোর্টের কী করে তৈরি, মানে সুপ্রিম কোর্ট কাদের কাদেরকে নিয়ে তৈরি। আমরা বলেছি সুপ্রিম কোর্টের প্রায় 34 জন জাজ, একজন চিফ জাস্টিস এবং 33 জন জাজ থাকে। এবারে এই জাজদের অ্যাপয়েন্ট কে করে বা কীভাবে অ্যাপয়েন্ট হয় সেটা জানতে হবে। এটা সবারই গোলা যে কীভাবে অ্যাপয়েন্ট হয়, খুব ছোটোমোটো ব্যাপার, সেটা নিয়ে চিন্তা নেই, আমি সুন্দরভাবে বোঝাবো। তোমরা ক্লাসটা পুরো দেখো এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমরা যদি চাও সব ভিডিওগুলো দেখতে পারো। এবং অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, কিন্তু বারবার বলছি। হ্যাঁ, এবার আমি চলে আসছি। দেখো, আমাদের 1950 সালে যখন সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়, 1973 সাল অবধি কিন্তু একটা গতানুগতিক ধারা ছিল যে সিনিয়র মোস্ট জাজ সেই কিন্তু মানে পরবর্তী চিফ জাস্টিস হয়। কিন্তু 1973 সালে এন রয় বলে একজন অ্যাপয়েন্ট হয়ে যায়। কী করে, যে আরও যারা তোমার সিনিয়র মোস্ট জাজ ছিল তাদের টোপকে উনি চিফ জাস্টিস হয়। এবং পরবর্তীকালে আবার 1977 সালে এম এন বাগ বলে একজন অ্যাপয়েন্ট হয় সিনিয়র মোস্ট জাজ। হ্যাঁ, সাবসিডিং করে কাদের, সাবসিডিং করে যে ওনার যে সিনিয়র মোস্ট জাজ ছিল তাদের সাবসিডিং করে। এই জিনিসটা চোখে অনেক সবার চোখে দৃষ্টিকটক লাগে যে যেই গতানুগতিক চলে আসছিল, হ্যাঁ, যে কনভেন্স চলে আসছিল সেইটা চেঞ্জ হলো। তারপরেই কিন্তু প্রথম এটা নিয়ে কিন্তু প্রথম কেস করা হয়। দেখো, আমি বলেছি প্রথম কেস করা হয় এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা ফার্স্ট জাজ কেস বলা, কেন ফার্স্ট মানে কেস বলে কি ফার্স্ট জাজ কেস বলা হয়, ঠিক আছে। এইখানে কি বলা হয়, এইখানে কিন্তু আগে কি হতো, আগে হতো যে প্রেসিডেন্টকে রিকমেন্ড করা হতো, যে চিফ জাস্টিস বা অন্য আদার্স সিনিয়র মোস্ট জাজ রিকমেন্ড করতো। সেইটা কি, সেই রেকমেন্ডটা বলা হয়েছিল, দেখো সেই রেকমেন্ডটা কিন্তু এইখানে যেটা বলা হয়েছে যে এইটা কিন্তু অ্যাজ এ, দেখো এই যে দেখো, দ্য সুপ্রিম কোর্ট যে কনসালটেন্স অফ দ্য প্রেসিডেন্ট উইথ জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট ডাজ নট কনকারেন্ট, মানে কনকারেন্ট বাধ্যতামূলক না, যে
তুমি যেটা বলছো সেটাই প্রেসিডেন্টকে শুনতে হবে, এটা বাধ্যতামূলক ছিল না। ইট ইট ইজ অনলি ইমপ্লাইড দ্যাট এক্সচেঞ্জ অফ ভিউ, মানে এটা শুধু একটা তোমার মত প্রকাশ যে তুমি একে অ্যাপয়েন্ট করতে পারেন, এটা কিন্তু কনকার না যে একে আমি বলেছি বলে যে একে অ্যাপয়েন্ট করতে হবে, একেই অ্যাপয়েন্ট করতে হবে, এটা কোনো বাধ্যতামূলক না। আমি বিকেও অ্যাপয়েন্ট করতে পারি, প্রেসিডেন্টের মানে প্রেসিডেন্ট তখন অ্যাপয়েন্ট করতো, তা প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট তো ইনডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতো, মেন গভর্নমেন্টই দেখতো, তাহলে আমি ইনডাইরেক্টলি কিন্তু বিকেও অ্যাপয়েন্ট করতে পারি। এইটা কিন্তু প্রথম কেসে মানে জাজমেন্ট সুপ্রিম কোর্ট বলে না ওটা ওটা মনে রাখতে হবে, প্রথমে বলে ওটা কনকারেন্ট না কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু অ্যাজ এ এক্সচেঞ্জ অফ ভিউ। কিন্তু দ্বিতীয় যখন কেস আসে তোমাদের, আমি এখানে এটাকে ভালো করে বোঝাই, এই যে বললাম যেটা প্রেসিডেন্ট কিন্তু প্রথম কেসে যে এসপি করতে বাধ্যতামূলক ছিল না, দ্বিতীয় যখন 1993 সালে দ্বিতীয় কেস আসে তখন সুপ্রিম কোর্ট ওভার রুল করে, সব বললো সব ঠিক রেখেছে কিন্তু সুপ্রিম কোর্ট ওভার রুল করলো কিসে, সুপ্রিম কোর্ট ওভার রুল করে বললো যে ওই যে কনসালটেন্ট ওটা মানে কিন্তু কনকারেন্ট, মানে তোমার তোমার চিফ জাস্টিস বা সিনিয়র মোস্ট জাজ যেটা বলছে এটা প্রেসিডেন্টকে মানতেই হবে, মানে প্রেসিডেন্ট কখনো এটা ডিনাই করতে পারে না, না আমি এটা মানবো না, আমি আমার নিজের মতো অ্যাপয়েন্ট করবো, এটা করতে পারে না, প্রেসিডেন্টকে শুনতেই হবে যেইটা তোমার চিফ। এখানে একটা ব্যাপার, এখানে প্রথম এই সেকেন্ড জাজমেন্ট কেসে কিন্তু প্রথম কলেজিয়াল সিস্টেম আছে, এই সেকেন্ড জাজমেন্ট কেসে প্রথম কলেজিয়াল সিস্টেম আছে, চিফ জাস্টিস এবং দুজন সিনিয়র মোস্ট জাজ মিলে যে রেকমেন্ডেশন করে প্রেসিডেন্টকে সেটা কিন্তু কনকারেন্ট, মানে সেটা প্রেসিডেন্টকে শুনতেই হবে। প্রথমবার কি বললাম, প্রথমবার কিন্তু বাধ্যতামূলক ছিল না, এবং প্রথমবার শুধু চিফ জাস্টিস যেটা রেকমেন্ড করতো সেটাই শুনতো, কিন্তু এইখানে প্রথম কলেজিয়াল সিস্টেমের ধারণা আসে চিফ জাস্টিসের সঙ্গে সঙ্গে আরও দুজন সিনিয়র মোস্ট জাজকে মানে এই কলেজের মানে প্রথম একটা কমিটিতে ঢোকানো হয়, এবং এইটা কলেজের সিস্টেমে প্রথম ভিত্তি স্থাপন করে। ঠিক আছে, এইবার আসে থার্ড জাজমেন্টকে, থার্ড জাজমেন্টকে একই থাকে। থার্ড জাজমেন্ট কী হচ্ছে যে এইখানে আগে কী ছিল যে একজন চিফ জাস্টিস এবং দুজন সিনিয়র মোস্ট জাজ, এইখানে কী করা হয় যে একজন চিফ জাস্টিস এবং চারজন সিনিয়র মোস্ট জাজ, এই চারজন সিনিয়র মোস্ট জাজ একজন চিফ জাস্টিস মিলে যেইটা প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে, হ্যাঁ সেইটা কিন্তু প্রেসিডেন্ট শুনতে বাধ্য। এবং এইখানে বলা হয় যে এই চারজন সিনিয়র মোস্ট জাজের মধ্যে যদি দুজন যদি ওপিনিয়ন অন্য দেয়, মানে বলবে এ বি সি ডি, এর মধ্যে সিডি বা যে কোনো দুজন যদি ওপিনিয়ন অন্য দুজনের থেকে আলাদা দেয় তাহলে কিন্তু ওই রেকমেন্ডেশন আর প্রেসিডেন্টকে পাঠানো যায় না। ঠিক আছে, এইটার ব্যাপার, ম্যাক্সিমাম তিনজনের থাকতেই হবে মানে একমত, হ্যাঁ দুজন যদি আলাদা রেকমেন্ডেশন তাহলে ওই রেকমেন্ডেশন পাঠানো যায় না। ঠিক আছে, এবার এর মধ্যে আর একটা জিনিস বলে রাখি, এই চারজন একমত হলো এবং চিফ জাস্টিসও ঠিক আছে, চিফ জাস্টিস একমত হয়ে প্রেসিডেন্টকে পাঠালো যে এই কজনের নাম, যেদের মধ্যে যে কোনো একজনকে আপনি চিফ জাজ হিসেবে অ্যাপয়েন্ট করতে পারেন। যদি প্রেসিডেন্ট মনে হয় যে আমি করবো না, প্রেসিডেন্ট একবার ফেরাতে পারে, দ্বিতীয়বার যদি আবার এই কলেজিয়াল সিস্টেম যদি এই একইভাবে প্রেসিডেন্টকে পাঠায় ওই নাম, তাহলে কিন্তু প্রেসিডেন্ট বাধ্য অ্যাপয়েন্ট করতে, এটা বইয়ে কোথাও পাবে না, আমি এক্সট্রা ইনফরমেশন দিলাম। এবার তারপরে থার্ড জাজমেন্ট কেসের সঙ্গে আমি বলি এইটা হয়ে গেল সুপ্রিম কোর্টের কী করে হয়, সেই হাইকোর্টে ওরম হাইকোর্টেও কিন্তু হাইকোর্টের যে চিফ জাস্টিস আছে এবং চারজন সিনিয়র মোস্ট জাজ মিলে হাইকোর্টের কলেজিয়াল সিস্টেম হয়, এই হাইকোর্টের কলেজিয়াল সিস্টেম সুপ্রিম কোর্টের কলেজের সিস্টেমকে রেকমেন্ড করবে এই নাম যে এদের আমাদের হাইকোর্টের জাজ হিসেবে মানে অ্যাপয়েন্ট করতে পারেন। ওই সুপ্রিম কোর্টের কলেজের সিস্টেম তারপরে কি প্রেসিডেন্টকে বা সরকারকে রেকমেন্ড করে, তারপর সরকার প্রেসিডেন্টকে রেকমেন্ড করে ওইভাবে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, এইটা বুঝতে পারলে এই কলেজের সিস্টেমটায় অনেক রকম কথা আসে, যে অনেকে বলে যে এইখানে তো মানে ফেভারের ব্যাপার আছে, যে এখানে ধরো মানে এ কে ফেভার করছে তাহলে এর নামই পাঠাবে, এরকম অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে, কিন্তু এই কলেজের সিস্টেমই চলে আসছিল। কিন্তু 2014 সালে কিন্তু প্রথম আর একটা ফোর জাজমেন্ট কেস, যেটা 2014 সালের 99 অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সরকার চেয়েছিল একটা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। আমরা বলছি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই দেখো হ্যাঁ 99-এর মাধ্যমে এনজেএসি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি করতে, কিন্তু সুপ্রিম কোর্ট এইখানেই 2015 সালে এই অ্যামেন্ডমেন্টটাকে উনি জুডিশিয়াল রিভিউতে এনে বলে যে এইটা কিন্তু বেসিক স্ট্রাকচার হ্যাম্পার করা হচ্ছে। হ্যাঁ আমি এখানে দেখো লিখে দিয়েছি যে প্রিন্সিপাল অফ দ্য বেসিক স্ট্রাকচার হ্যাম্পার করা হচ্ছে কেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আগেই বলেছি জুডিশিয়ারি কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কারোর ওপর নির্ভরশীল নয় বা কারোর দ্বারা পরিচালিত নয়, এই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির ওপর কি মানে হস্তক্ষেপ করা হচ্ছে কেন, যদি তুমি ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠিত করো সেখানে আমাদের প্রাইম মিনিস্টার থাকবে, অপোজিশন লিডার থাকবে এবং আরও চিফ জাস্টিস থাকবে, এরা থাকবে না, যেখানে সরকারের এক্সিকিউটিভ ঢুকে যাচ্ছে সেখানে তো সরকার চাইবে নিজেদের মতো চালাতে, তার জন্য এই 99 অ্যামেন্ডমেন্টকে নাল অ্যান্ড ভয়েড করে দেয় এবং আবার কলেজের সিস্টেমটাই চালু রাখে। বুঝতে পারলে,
আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট বাই দ্য প্রেসিডেন্ট কনসাল্টেড উইথ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হ্যাঁ, যেরকম করে বলছে যেরকম নেসেসারি। এবার তোমাদের আমি আরেকটা জিনিস একটু বলে দিই, তোমরা একটু বুঝতে পারবে। এখন ধরে তোমাদের বললাম যে কীভাবে 4টে কেস রেভলিউশন এনেছে যে জাজের অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে, এবং লাস্টে কিন্তু যে কলেজিয়াল সিস্টেমই এখনও স্টিল নাও কাজ করছে বা স্টিল নাও ওয়ার্কিং, যে চিফ জাস্টিস বা যে কোনো হাইকোর্টের চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং যে কোনো জাজ অ্যাপয়েন্টমেন্টের জন্য কলেজিয়াল সিস্টেম স্টিল নাও এখনও ওয়ার্ক করছে। এবং তার আগে আমি বলে রাখি আরও যেগুলো বইয়ে যেগুলো দেওয়া থাকে না, সেটা হলো আমাদের যে চিফ জাস্টিস, মানে আমাদের ইন্ডিয়ার চিফ জাস্টিস কিন্তু যখন রিটায়ার করে সে কিন্তু সেই সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট যে জাজ হয় তাকেই কিন্তু অ্যাজ এ চিফ জাস্টিস রেকমেন্ড করে যায় এবং প্রেসিডেন্ট তাকেই অ্যাপয়েন্ট করে। কিন্তু এবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে গেল, সুপ্রিমের আদার যে জাজ থাকে সেটা কী করে সেটা বলতে পারতো। এমাত্র তো বললেন স্যার কলেজিয়াল সিস্টেমের মাধ্যমে কী করে ধর যে রিটায়ার হচ্ছে বা যে নতুন চিফ জাস্টিস এসছে এবং 4জন যে সিনিয়র মোস্ট জাজ তারা কিন্তু একটা কমিটি গঠন করে প্রেসিডেন্টকে রেকমেন্ড করে যে একে আমরা পরবর্তী চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট করি। এবার ধরো চিফ জাস্টিস তো হাওয়া থেকে আসছে না, যে হাওয়া থেকে চলে আসছে, নিশ্চয়ই চিফ জাস্টিস কী করতে হবে, এই যে নতুন যে সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করা হচ্ছে নিশ্চয়ই কোনো হাইকোর্ট থেকে আনা হবে, যে অলরেডি সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে রয়েছে, সে তো যে সুপ্রিম কোর্টে অলরেডি জাজ হিসাবে রয়েছে সে তো আবার অ্যাপয়েন্ট হচ্ছে না। তাহলে এই সুপ্রিম কোর্টে যে জাজ অ্যাপয়েন্ট হবে, চিফ জাস্টিস বাদে যে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে যে অ্যাপয়েন্ট হবে তাকে নিশ্চয়ই অন্য কোনো হাইকোর্ট থেকে আনতে হবে। তাহলে বইয়ে কিন্তু শুধু আছে কি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 4জন সিনিয়র মোস্ট জাজ, কিন্তু তার সঙ্গে আরেকটা নিতে হবে। দেখো আমি বলে দিচ্ছি এটা, এই যে চিফ জাজ এখানে 4জন হবে, ভুল করে 2জন নিচ্ছি, 4জন সিনিয়র মোস্ট জাজ এবং কি হচ্ছে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য হাইকোর্ট। যে হাইকোর্ট থেকে জাজ তুলে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে অ্যাপয়েন্ট করছে সেই হাইকোর্টে কিন্তু সিনিয়র মোস্ট জাজকেও ওইখানে রাখতে হবে। এবং এদের সবার মানে একজন চিফ জাস্টিস, 4জন সিনিয়র মোস্ট জাজ এবং যে হাইকোর্ট থেকে তুলছো সেই হাইকোর্টের সিনিয়র মোস্ট জাজ মিলে একটা রেকমেন্ডেশন করবে। সেটা কী হবে, সেটা হলো আমাদের যে আছে, আমাদের যে ল মিনিস্টার আছে তাকে দেবে। সে দেবে কাকে, সে দেবে আমাদের প্রধানমন্ত্রী দেবে আমাদের রাষ্ট্রপতি তারপরে গিয়ে অ্যাপয়েন্ট করে যে সুপ্রিম কোর্টের জাজ ইজারেরা হতে পারে। ব্যাপারটা বুঝে গেলে ক্লিয়ার হলো যে কী করে চিফ জাস্টিস হচ্ছে, কী করে সুপ্রিম কোর্টের জাজ হচ্ছে। এইবার আসি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কী করে হচ্ছে। এতক্ষণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর সুপ্রিম কোর্টের জাজ হয়ে গেল। এবার আসি কী করে হাইকোর্টের চিফ জাস্টিস কী করে অ্যাপয়েন্ট হচ্ছে। আবার হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিস। দেখো হাইকোর্টের চিফ জাস্টিস বলতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো যেই জাজটা হাইকোর্টের কলেজিয়াল সিস্টেম আছে, হাইকোর্টের কলেজিয়াল সিস্টেমে কী হবে, যে অলরেডি রিটায়ার হয়ে যাচ্ছে, যে চিফ জাস্টিস অফ হাইকোর্ট যে রিটায়ার হয়ে যাচ্ছে, সে 4জন সিনিয়র মোস্ট জাজের সঙ্গে বসে একটা কলেজিয়াল সিস্টেমে রিকমেন্ড করবে। এবার রেকমেন্ড কাকে করবে, নিশ্চয়ই অন্য কোনো স্টেটের যে হাইকোর্টের জাজ আছে। এটাও তো আর আকাশ থেকে আসছে না যে অনেক দিন ধরে অন্য কোনো স্টেটের জাজ তাকে চিফ জাস্টিস হিসেবে রেকমেন্ড করবে। এছাড়া জানো যে চিফ জাস্টিস রেকমেন্ডের জন্য 10 বছরের তোমার ক্রাইটেরিয়া লাগে, যে কেউ অ্যাডভোকেট হয়, কেউ যদি 5 বছর ধরে তোমার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি জাজ হিসাবে থাকে তাকেও করতে পারে। তাহলে এখানে যে 5 বছর ধরে ধরো এটা ওয়েস্ট বেঙ্গলের চিফ জাস্টিস রিটায়ার হচ্ছে, তা ওয়েস্ট বেঙ্গলের চিফ জাস্টিস এবং 4জন সিনিয়র মোস্ট জাজ এবং উড়িষ্যার কোর্টের যে জাজ আছে তাকে সেখান থেকে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চিফ জাস্টিস হিসেবে বসানো হবে। তাহলে উড়িষ্যার কোর্টের সিনিয়র মোস্ট জাজকেও নিতে হবে। ঠিক অনেকটাই সুপ্রিম কোর্টে জানবে যে সেখানেও কিন্তু এরমই, এখানেও দেখো অনেকটা, এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 4জন সিনিয়র মোস্ট জাজ এবং যেই কোর্ট থেকে তোলা আছে সেখানে সিনিয়র মোস্ট জাজ। এখানেও ঠিক থাকবে চিফ জাস্টিস অফ হাইকোর্ট যে রিটায়ার হয়েছে, 4জন সিনিয়র মোস্ট জাজ এবং যে কোর্ট থেকে তোলা হবে সেই কোর্টের মানে সুপ্রিম কোর্টের ইসে নিতে হবে। ঠিক আছে। এবং দেখো তারপরে ওইটা কি হচ্ছে, ওটা সুপ্রিম কোর্টের যে জাজ হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রেকমেন্ড করছে এবং তিনি 2জন সিনিয়র মোস্ট জাজের সঙ্গে ওইটা কিন্তু স্টেট গভর্নমেন্টকে রেকমেন্ড করছে। স্টেট গভর্নমেন্ট গভর্নরকে রেকমেন্ড করে, গভর্নর প্রেসিডেন্টকে রেকমেন্ড করে। এইটা খুব একটু জটিল, আমি তোমাদের ভালো করে বোঝালাম, এই স্ক্রিনটা দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যে কীভাবে এটা অতটা মনে রাখার দরকার নেই। তোমরা রাখবে যে এই সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একজন চিফ জাস্টিস এবং 4জন সিনিয়র মোস্ট জাজ প্রেসিডেন্টকে রেকমেন্ড করে, প্রেসিডেন্ট আমি একটু ভেতরে গিয়ে বললাম। আর হাইকোর্টের ক্ষেত্রে যে রিটায়ার হচ্ছে সে এবং 4জন সিনিয়র মোস্ট জাজ রেকমেন্ড করছে আমাদের
সুপ্রিম কোর্টের কলেজিয়াল সিস্টেমকে, সুপ্রিম কোর্টের কলেজিয়াল সিস্টেম স্টেটকে রেকমেন্ড করবে, স্টেট গভর্নরকে, গভর্নর আবার প্রেসিডেন্টকে। এটা মনে রাখতে হবে, হাইকোর্টের যে জাজ হয় তাকে কিন্তু কখনোই গভর্নর অ্যাপয়েন্ট করে না, তাকেও কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে, সবাইকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। শুধু আমাদের যে সাবঅর্ডিনেট কোর্ট আছে, অর্থাৎ জেলা কোর্টের যে জাজ আছে, ডিস্ট্রিক্ট কোর্টের জাজকে একমাত্র গভর্নর অ্যাপয়েন্ট করে। সেটা পরে ডিটেলস আমি সব বলবো তোমাদের, কিন্তু সব ডিটেলস বলবো, আজকে আর বেশি বলবো না। আমি আজকে শুধু আর একটা জিনিস বলে দিই। দেখো, কোয়ালিফিকেশন যে তুমি জাজ হতে গেলে, তুমি সেই তুমি সুপ্রিম কোর্ট, আমি যেহেতু সুপ্রিম কোর্টের জাজটাই বলি, যে তুমি সুপ্রিম কোর্ট জাজে তোমাকে প্রথমে ইন্ডিয়ান হতে হবে। দ্বিতীয়ত তোমাকে দেখো বলেছে তোমাকে কিন্তু 5 বছর হাইকোর্টে কাজ করতে হবে। মানে তুমি এরকম না হাইকোর্টে কাজ করলে না আমি তো ইন্ডিয়ান, আমাকে নিন, এরকম হবে না। তোমাকে 5 বছর হাইকোর্টে কাজ করলে তোমাকে যেহেতু মানে হাইকোর্টে কাজ করতে পারো এক্সপিরিয়েন্স হবে যে, আর অথবা তুমি হাইকোর্টে 5 বছর জাজ হিসেবে নাই কাজ করতে পারো, কিন্তু হাইকোর্টে 10 বছর তোমাকে অন্তত অ্যাডভোকেট হতে হবে, 10 বছরে অ্যাডভোকেটের হিসেবে কাজ করতে হবে, তাহলে কিন্তু তুমি চিফ জাস্টিস হিসেবে রেকমেন্ডেশন পাবে। ঠিক আছে, আশা করি এইটা ক্লিয়ার হলো। আজকে আর বলবো না, আমি এটা তো বলে দিলাম। দেখো এরপরে ওর্থ, আচ্ছা আরেকটা বলে দিই, এইখানে দেখো আমি ওটা তখন নোট করে, এই আরেকটা আছে বলছে যে অথবা ডিস্টিংগুইশ জুরি হতে হবে, ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের চোখে, এটা বলি। আর একটা ক্রাইটেরিয়া আছে, তুমি যদি সুপ্রিম কোর্টের জাজ হতে যাও, ধরো তুমি হাইকোর্টের জাজ ছিলে, হাইকোর্টের জাজ ছিল, তুমি একটা খুব ভালো একটা অর্ডার বা ভালো একটা রায় দিয়েছো, হ্যাঁ, সেটা প্রেসিডেন্টের ওপিনিয়নে খুব ভালো লেগেছে, হ্যাঁ, সেই হিসেবে কিন্তু তুমি যদি মানে হাইকোর্টে যখন তুমি রায়টা দিয়েছো, সেই হিসাবে কিন্তু তুমি কি ডিস্টিংগুইশড জুরি হিসাবে তোমাকে কিন্তু সুপ্রিম কোর্টের তোমাকে জাজ হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। ঠিক আছে, আর এটা বলি, আমাদের কনস্টিটিউশন কোনো মিনিমাম এজ কিন্তু মানে কোন মিনিমাম এজ, মানে কী বলবো তোমাকে, প্রেসক্রাইব করেনি যে মিনিমাম এজ এত হতে হবে তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজ হতে পারবে, এরকম কোনো এরকম মিশে নেই, কোনো ক্রাইটেরিয়া নেই। আর ওথ কে করায়, ওথ কিন্তু সবসময় হবে হাইকোর্টের যে চিফ জাস্টিস হয়, চিফ জাস্টিস ওথ কিন্তু প্রেসিডেন্ট করায়, বা প্রেসিডেন্ট কাউকে দিয়ে দেয়, কোনো পার্সনকে অ্যাপয়েন্ট করে যে এদের ওথ করিয়ে দিন। দেখো আমি বলেছি, দেখো এ পার্সন অ্যাপয়েন্ট অ্যাজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট বিফোর এন্টারিং upon his বা her office, he has to make a subscribe to the oath or affirmation before president or some other person appointed by the president। যদি প্রেসিডেন্ট অন্য কোনো প্রেসিডেন্ট, দেখো প্রেসিডেন্ট সব থাকে, অনেক সময় প্রেসিডেন্ট না থাকলে কোনো একটা পার্সনকে অ্যাপয়েন্ট করে থাকে, তার সামনে ওর্থ নিতে হয়। টেনিওর কি, দেখো টেনিওর কিন্তু এখানে কিন্তু কোনো ফিক্সড টেনিওর নেই, হ্যাঁ, এখানে কি কোনো ফিক্সড টেনিওর নেই, কিন্তু তোমার যদি 65 বছর হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু এখান থেকে রিটায়ার নিতেই হবে। ঠিক আছে, রিটায়ার তোমার নিতেই হবে। আর আরেকটা বলি যেটা, এছাড়া তুমি নিজের রেজিগনেশন দিতে পারো প্রেসিডেন্টের কাছে যদি হও। আচ্ছা, রিমুভাল অফ জাজটা অনেকটা বড়, আমি সেটা পরের দিন বলবো, এইটা এখানে এইটুকুনি থাকুক ক্লাসটা। এরপরে দেখো, এরপরে রিমুভাল আছে, এরপর কী করে রিমুভাল হবে সেইটা আছে, এবং তারপরে আছে আর্টিকেল, পুরো ডিটেলস, শুধু এখানে দেখো 124 পুরো ডিটেলসে আছে। ঠিক আছে, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই দেখো, অনেকগুলো আর্টিকেল একসাথে পুরো পরপর পুরো সব করে বোঝাবো, সব ভালো করে বোঝাবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করো। তাতে কি হবে, তোমরা লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব করলে তোমরা যদি আরও ভিডিওটা দেখো, আমি আরও ভালো ভিডিও আনতে ভালো লাগবে, আমরা আরও ভালো ভিডিও আনতে আমি এনার্জি পাবো, আর ভালো ভিডিও আনবো, আরও ভালো কত ইনফরমেশন নিয়ে ভিডিও আনবো। ওকে, বাই।